আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাইকে স্বাগত। আমরা রিটেন ব্যাচের আজকে প্রথম ক্লাস করব। যারা বিসিএস ক্যাডার হতে চাও, এবার না হোক পরের বার না হোক তার পরের বার, একবার তো মানে তোমাকে রিটেন দিতেই হবে। সুতরাং ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। তোমরা নিশ্চয়ই জানো এখন রিটেন প্রশ্ন কিন্তু কমন হয় না। প্রশ্ন যে কমন হচ্ছে না তাইলে করণীয় কি? লিখে তো আসতে হবে, সেই করণীয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই করণীয় নিয়ে আলোচনা করব। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও। সবাই লাইভটা একটু শেয়ার দাও। ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এমনি তো সাউন্ড ভালোই আসতেছে। পাপিয়া কেমন আছো? আদাব। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, কেমন আছো উম্মে হাবিবা? সাউন্ড আশা করছি ঠিকঠাক আছে। আমরা আলোচনা শুরু করি। আমি আজকে যে কৌশলগুলো বলবো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর লিখিত প্রিপারেশনের জন্য, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবে, পড়াশোনা অনেক কমে যাবে। পড়াশোনা অনেক কমে যাবে। ঠিক আছে? আমাদেরকে হতে হবে হচ্ছে টাইম ইকোনমিক। টাইম ইকোনমিক মানে হচ্ছে টাইম ইকোনমিক্যাল আর কি। টাইম ইকোনমি এই টার্মটার সাথে আমাদের মনে রাখতে হবে, আমাদের পরিচিত হতে হবে টাইম ইকোনমি। টাইম ইকোনমি মানে হচ্ছে অল্প সময় পড়ে কিভাবে বেশি আউটপুট পাওয়া যায়। এখন যা অবস্থা, পিরিয়ড পরে তো সময় থাকে না। সুতরাং এই সময়ে তুমি কেমনে রিটেন প্রিপারেশন নিবে? অল্প পরে বেশি মুখস্থ আউটপুট নেয়ার কৌশলটাই রপ্ত করতে হবে। আমি সেই কৌশলটাই আজকে আলোচনা করব। অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আর এনগেজ থেকো। কোথাও কোনোটা বুঝতে অসুবিধা হলে তুমি কমেন্ট একটা করে বসো, আমি তোমার কমেন্টের যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তো ঠিক আছে। আর অবশ্যই যেহেতু আমরা এই ফ্রি ক্লাস চালাচ্ছি আমাদের ব্র্যান্ডিং এর জন্য, প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, আমার ব্র্যান্ডিং, তাই না? ফলে শেয়ার দিলে আমরা একটু আনন্দিত হই, অনুপ্রাণিত হই, খুশি হই। সে কারণেই আমি অনুরোধ করব যে যদি এই ক্লাসটি মনে করো যে তোমার উপকার হবে, এই ক্লাস থেকে কিছু তুমি পাবে, তাহলে তুমি একটু শেয়ার দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দাও। ওকে, তাহলে আরেকবার স্বাগত জানাই ফরমালি। তোমাদের প্রত্যেককে আজকের আলোচনায় স্বাগত। আমরা 50তম লিখিত ব্যাচে সবগুলো ব্রাঞ্চে ভর্তি শুরু করেছি। তবে সব ব্রাঞ্চে অফলাইনে হবে না, কিছু ব্রাঞ্চে আমরা ভর্তি নিচ্ছি অনলাইনের জন্য। আমাদের অনলাইনেও ব্যাচ একটি হবে। আর আমাদের যে ব্রাঞ্চগুলোতে ফাউন্ডেশন কোর্স আছে সেই ব্রাঞ্চগুলোতে
লিখিত অফলাইন বেস, অফলাইন মানে ইন পার্সন ক্লাস হবে, অর্থাৎ ক্লাসরুমে এসে ক্লাস হবে। তো 9 তারিখ যেহেতু রেজাল্ট, আমরা 10 তারিখ পর্যন্ত আমাদের ব্রাঞ্চগুলোতে রিটেন ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের আজকে ফার্মগেটে জীবন স্যার ফ্রি ক্লাস নিয়েছেন এবং অন্যান্য ব্রাঞ্চে অন্যান্য স্যাররা ফ্রি ক্লাস নিয়েছেন। আমি আগামীকালকে চট্টগ্রাম চকবাজারে ফ্রি ক্লাস নেব। তো আর অনলাইনের একটা শিডিউল এখানে তোমরা দেখতে পাচ্ছ। আজকে তো আমি ক্লাস নিচ্ছি, 5 তারিখ এবং 6 তারিখ সানোয়ার স্যার মানসিক দক্ষতা, জীবন স্যার গণিতের ক্লাস নেবেন। তো সেই ক্লাসগুলো তোমরা করবে, সেই অনুরোধটুকু রাখলাম। আর আজকে আমরা তাইলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটাকে আমি নাম দিয়েছি ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন একটা দরকার, যত সময় কম পাবে তত ওরিয়েন্টেশনের গুরুত্ব বাড়বে। কারণ আমি একটা প্রশ্নের উত্তর লিখে এত লাভ নাই, ওই প্রশ্নই তো কমন হবে না। ফলে আমাকে জানতে হবে কি পড়তে হবে, কতখানি পড়তে হবে, কিভাবে উত্তর লিখতে হবে, ওই কৌশল শেখা। প্রশ্ন কমন না পেলেও লিখে আসবো আমি কেমনে, সেই বিষয়গুলো। ঠিক আছে? লার্নিং ইজ নেভার ডান উইদাউট এরর অ্যান্ড ডিফিট। ভ্লাদিমির লেনিনকে ভ্লাদিমির লেনিনকে নিশ্চয় এখানে যারা আমার লাইভ দেখছো সবাই চেনো। তিনি এই কথাটা বলেছেন, লার্নিং ইজ নেভার ডান উইদাউট এরর অ্যান্ড ডিফিট। তুমি পড়বে, ভুল করবে, রিটেন পরীক্ষা দিবে, ফেল করবে, এটা অস্বাভাবিক নয়। লার্নিং প্রসেসটা এরকমই, যে ভুলভ্রান্তি হবে, তুমি পরাজিত হবে, বাট তোমাকে তোমার যে টার্গেট, সেই টার্গেটের দিকে ফোকাস থাকতে হবে। সেজন্যই এইটা তোমাকে আমি দেখাচ্ছি যে তোমরা যারা রিটেন পরীক্ষা দিতে চাচ্ছ সামনে, আগামী দিনে দিবে, তোমাদের উচিত হবে যে ফোকাসড থাকা। তোমরা কিছু কোচিংয়ে পরীক্ষা দিয়ে তোমাদের ইরর গুলো সংশোধন করে নিবে। এইটা আমার মনে হয় যে আলোচনার কিছু নেই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি একটি কম্পালসারি সাবজেক্ট। 100 মার্কসের পরীক্ষা হয়। 100 মার্কসের একটা পরীক্ষা হয়, সময় দেওয়া হয় 3 ঘন্টা। এই সাবজেক্টের উপর কেন পরীক্ষা নেওয়া হয়? পিএসসি এখানে একটা কথা বলেছে, পারপাস অফ দ্য পেপার ইজ টু এক্সামিন অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি অফ দ্য ক্যান্ডিডেটস about global issues and events that are closely linked with domestic arena. তোমার পরীক্ষা করা হবে অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি, বিশ্লেষণ ক্ষমতা। কোন বিষয়ের? গ্লোবাল যে ইস্যুসগুলো আছে, বৈশ্বিক যে সমস্যাগুলো আছে, বৈশ্বিক যে সম্পর্কগুলো আছে, সেগুলো সম্পর্কে। আর সেই সব ঘটনা, যে ঘটনাগুলো বাংলাদেশের সাথে লিঙ্কড। তাইলে এখানে আমরা একটু ইঙ্গিত পাচ্ছি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন হলেও বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে প্রশ্ন কিন্তু হবে। সাজেদা জাহান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? বোঝা গেল? তার মানে ইন্টারন্যাশনাল প্রশ্ন সেইটা বেশি গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল সেই ঘটনা বেশি গুরুত্বপূর্ণ যেই ঘটনার সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, বাংলাদেশের স্বার্থ কোনো না কোনো ভাবে জড়িয়ে গেছে, সেই ঘটনাটি বেশি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রশ্নের ক্ষেত্র। আমরা যদি বিগত বছরের রিটেন প্রশ্নগুলো দেখি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, এই কথার কিন্তু সত্যতা পাবো। তো আমাদের রিটেন পরীক্ষায় 3 ধরনের প্রশ্নের উত্তর করতে হয়। শামীম, ওয়ালাইকুম আসসালাম। 3 ধরনের প্রশ্নের উত্তর করতে হয়। একটা হলো শর্ট কনসেপচুয়াল নোটস, মানে ছোট প্রশ্ন, 10টা উত্তর লিখতে হবে, 4 করে মার্কস। অ্যানালিটিক্যাল কোশ্চেন, ব্যাখ্যামূলক প্রশ্ন,
সেটা লিখতে হবে 3টা 15 করে 45 মার্কস এবং একটি প্রবলেম সলভিং প্রশ্ন একটা উত্তর করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রশ্নের ধরন। মূলত আমাদেরকে ছোট প্রশ্ন লিখতে হবে 10টা আর বড় প্রশ্ন লিখতে হবে 4টা। অ্যানালিটিক্যাল নামে 3টা, প্রবলেম সলভিং নামে 1টা। 4টা বড় প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো 4 মার্কসের। এই হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মার্কস ডিস্ট্রিবিউশন। এখন এখানে একটি কথা আছে। কথা হলো সিলেবাসে বলা আছে 12টা প্রশ্নের মধ্যে 10টা লিখতে হবে, 4টার মধ্যে 3টা লিখতে হবে, কিন্তু এমন ঘটনাও ঘটছে আমরা দেখছি যে 10টা প্রশ্ন দিয়ে 10টাই লিখতে বলা হচ্ছে, 3টা প্রশ্ন দিয়ে 3টাই লিখতে বলা হচ্ছে। এটি বলতে পারে এটা পিএসসির এই এখতিয়ার রয়েছে, কারণ পিএসসি সিলেবাসে যে মার্কস ডিস্ট্রিবিউশন দিয়েছে সেটাকে তারা বলছে প্রপোজড ডিস্ট্রিবিউশন অফ মার্কস। প্রপোজড, এটার হেরফেরও হতে পারে, এটি কোনো আইন নয়, সিলেবাস কোনো আইন নয়, ফলে এর হেরফের হলে তুমি পিএসসি কে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। ওকে, একটু শেয়ার দাও হ্যাঁ, শেয়ার দিলে ইন্সপায়ার্ড হই। কনসেপচুয়াল যে প্রশ্নগুলো, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো 10টা করা হবে, সেই 10টা প্রশ্নের জন্য এই 7টা চ্যাপ্টার আছে। Introduction to International Affairs, Sectors in the World, Power and Security, Major Ideas and Ideologies, Foreign Policy and Diplomacy, International Economic Relations, Global Environment. এই যে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, এটার সাথে এবং এটার সাথে প্রিলিমিনারির দুটো টপিকের মিল আছে, অন্যগুলোর সাথে প্রিলিমিনারি টপিকের মিল নেই। প্রিলিমিনারি টপিকের মিল আছে হলো এই দুটার সাথে, এই দুটার সাথে প্রিলি টপিকের মিল আছে, অন্যগুলোর নেই। অন্যগুলোর যে নেই মানে কি একদমই নেই তাও কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ফরেন পলিসি আর ডিপ্লোমেসি জায়গা থেকেও রিটেনে প্রশ্ন, প্রিলিতে প্রশ্ন হতে, মেজর আইডিয়াজ আর আইডিওলজিস থেকেও প্রিলিতে প্রশ্ন হতে, বাস্তববাদ এগুলো নিয়ে প্রশ্ন হতে, নৈরাজ্যবাদ এগুলো নিয়ে প্রশ্ন হতে, তাই না? তার মানে এই দুটা সরাসরি আছে প্রিলি এবং রিটেন একসঙ্গে, বাকিগুলো সরাসরি প্রিলিতে না থাকলেও প্রশ্নের কিন্তু স্কোপ রয়েছে এবং প্রশ্ন হতে পারে। ওকে, এবার আসো যে 3টা বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, সেই বড় প্রশ্নের জন্য চ্যাপ্টারগুলোর কি কি। বড় প্রশ্নের জন্য চ্যাপ্টারগুলোর কি কি? বড় প্রশ্নের জন্য ইউনাইটেড নেশন সিস্টেম, বড় প্রশ্নের জন্য গ্লোবাল, ইউনাইটেড নেশন সিস্টেম মানে বুঝছো জাতিসংঘ, গ্লোবাল ইনিশিয়েটিভস, এখানে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডাব্লিউটিও এগুলো আছে। রিজিওনাল ইনস্টিটিউশনস, এখানে 9টা সংগঠন আছে, এখানে সার্ক আছে, এখানে বিমস্টেক আছে, এখানে ন্যাটো আছে, ওকে, এখানে ইইউ আছে, এখানে অ্যাপেক আছে, এখানে জিসিসি আছে, এখানে ওআইসি আছে, এখানে আফ্রিকান ইউনিয়ন আছে। তো এই 9টা সংগঠন এখানে আছে। হ্যাঁ, এই 9টা সংগঠন প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং প্রিলিতে আমি কিন্তু তোমাদেরকে বলি যে এখান থেকে মাস্ট প্রশ্ন করে, 1-2টা প্রশ্ন মাস্ট করে, যেমন ন্যাটো নিয়ে প্রশ্ন তোমরা গত 3 বিসিএস প্রিলিতেই পাচ্ছ, তাই না? তো এইখান থেকে কিন্তু প্রশ্ন আসলে হয় পরীক্ষায়, প্রিলিতেই। রিটেনে একটু কম হয়, এই 3টা থেকে রিটেনে একটু কম হয়, এটা তবুও তো হয়, 2টা থেকে রিটেনের প্রশ্ন খুব কম হয় না বললেই চলে। রিটেনের জন্য 2টা টপিক তুমি বাদ দিলেও পারো। ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার খুব গুরুত্বপূর্ণ। মেজর ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্টস, এটা তো একদম সাম্প্রতিক, ইম্পর্টেন্ট। পলিটিক্স ইন সাউথ এশিয়া 50-50, কিন্তু এইটা আবার ইম্পর্টেন্ট, বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এইটা আবার ইম্পর্টেন্ট। ওকে, তো মেন গুলো হচ্ছে মেজর পাওয়ার্স, রিসেন্ট ইস্যুজ আর বাংলাদেশ। এইটা ভালো করে পড়লেই প্রশ্ন
উত্তর লিখে আসা সম্ভব। ওকে, প্রবলেম সলভিং ব্যাপারে পিএসসি সিলেবাসে কি বলছে একটু দেখো। প্রবলেম সলভিং ব্যাপারে কি বলেছে, এটা পিএসসি বলছে যে প্রবলেম সলভিং জিনিসটা কি। ক্যান্ডিডেটস মে বি আস্কড টু কাম আপ উইথ অ্যান অ্যানালাইসিস অফ এ প্রবলেম এন্ড ইটস সলিউশন। শিক্ষার্থী একটা প্রবলেম অ্যানালাইসিস করে তার সলিউশন দিবে, এটাই শিক্ষার্থীর কাছে চাওয়া হবে। এখন কোন বিষয়গুলো নিয়ে এই প্রশ্নটা হবে, সেটা বাণিজ্য নিয়ে হতে পারে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে হতে পারে, ফরেন এইড নিয়ে হতে পারে, আর্মস প্রলিফারেশন নিয়ে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে হতে পারে। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ এইসব নিয়ে হতে পারে। তো এইটা একটা বিশেষ প্রশ্ন। আগে একরকম প্রশ্ন হতো, পলিসি ব্রিফ লিখতে দিত, নীতিপত্র লিখতে দিত, কিন্তু এখন আবার দেখছি যে একটা স্ট্রাকচারাল প্রশ্ন হচ্ছে। স্ট্রাকচারাল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে কিছু কৌশল আছে, আমরা সেগুলো ওই ক্লাসে শিখবো। আমরা রিটেনে খুবই কম ক্লাস নিব, মাত্র 5টা ক্লাস। একটা ক্লাস নিব ওই কনসেপচুয়ালের জন্য, একটা ক্লাস নিব প্রবলেম সলভিং এর জন্য, 2টা ক্লাস, আর 3টা ক্লাস নিব হচ্ছে এমপিরিক্যালের জন্য। এই হইলো মাত্র 5টা ক্লাস হচ্ছে যে তোমাদের এই রিটেন কোর্সে হবে। তবে 5টা ক্লাস এনাফ কি পড়তে হবে এটা বলার জন্য। ডকুমেন্ট কিছু আমি সরবরাহ করব, বাকি কাজ হলো তোমাদের পড়ে ফেলার কাজ। স্টাডি ম্যাটেরিয়ালস কি কি হওয়া উচিত, তুমি এ টেক্সট বুক অফ কনসেপচুয়াল ইস্যুস, এইটা 10 তারিখের দিকেই বইটা পাবে, এই বইটা তোমাকে কিনে পড়তে হবে। এই হ্যান্ডবুক অফ এম্পিরিক্যাল ইস্যুস, এই বইটা পাবে হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ পরীক্ষার 1 সপ্তাহ আগে। কনফিডেন্সে ভর্তি হলে তুমি লেকচার শিট পাবে, সেটা তোমার জন্য পড়ার উপকরণ। কনফিডেন্সে ওয়েবসাইটে আর্টিকেলগুলো ডেইলি দেওয়া হয়, সেই আর্টিকেলগুলো তুমি পড়বে। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, ওই ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির অনেক প্রশ্নেরই উত্তর এখানে আছে, ফলে এই তোমার লাগবে। ইউএন চার্টার ইম্পর্টেন্ট আর্টিকেল, জাতিসংঘ যে সনদ, সেই সনদের গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল তোমাকে জানতে হবে। ঠিক আছে, তোমরা কি জানো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যারা খাতা মূল্যায়ন করেন তাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে? নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থী, মানে এমন ভাবে খাতা দেখা হয়, কি খুঁজবে খাতায় টিচার খুঁজবে হচ্ছে শিক্ষার্থী কতটা তথ্যবহুল লিখছে, অনেক বেশি লিখছে কিনা এটা ম্যাটার করছে না। ফলে তথ্যবহুল কেমনে করছে, বিভিন্ন আইনের আলোকে, বিভিন্ন থিওরির আলোকে, বিভিন্ন কোটেশন দিয়ে একটা বিষয়কে এস্টাবলিশ করা, এই বিষয়গুলো যাচাই করতে বলেছে। তো সে কারণে তোমাকেও কিন্তু জানতে হবে বেশ কিছু কোটেশন, তোমাকে জানতে হবে বেশ কিছু থিওরি যেগুলো দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন অ্যানালাইসিস করা যায়, এবং তোমাকে জানতে হবে আইন। এই আইন জানার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হচ্ছে জাতিসংঘের সনদ, এই সনদের গুরুত্বপূর্ণ আর্টিকেল। কোন আর্টিকেলগুলো পড়বে তার একটা তালিকা এখানে দেয়া আছে। এই যে এখানে জাতিসংঘের 1 নম্বর আর্টিকেল পারপাস নিয়ে লেখা আছে। পারপাসটা তোমাকে পড়তে হবে। কেন পড়তে হবে পারপাস পড়লে তুমি এখানে জানবে যে কেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 4টা কাজের কথা বলা আছে। এখন যদি জাতিসংঘ নিয়ে একটা প্রশ্ন করে সফলতা ব্যর্থতা আলোচনা করুন, তুমি ওই উদ্দেশ্যগুলো কতখানি পূরণ করতে পারছে ওইটার উপর ভিত্তি করে একটা প্রশ্নের উত্তর লিখে দিতে পারবে। প্রিন্সিপালস, মূলনীতি, জাতিসংঘ কেন টিকে আছে, কোন মেরুনীতিতে কাজ করছে, মূলনীতিগুলো পড়ে তুমি ব্যাখ্যা করতে পারবে যে জাতিসংঘ এই কাজগুলো ঠিকঠাক করতে পারছে না। ওকে, তার মানে জাতিসংঘ ব্যর্থতা রয়েছে, অর্থাৎ ওই জাতিসংঘের সফলতা ব্যর্থতা এই টাইপের যদি প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো উত্তর লেখার জন্য এনাফ এই 2টা আর্টিকেলের মূল বিষয়টা বোঝা। এক্সপালশন, জাতিসংঘ চাইলে একটা দেশকে বহিষ্কার করতে পারে, সেই বিষয়টি এখানে আছে। আর্টিকেল 7-এ আছে অর্গানস। জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টা বলো তো, একটু কমেন্ট করো, পানি খাই আমি একটু। জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টা? এখন এটা আমরা সবাই জানি, জাতিসংঘের প্রধান অঙ্গ হচ্ছে 6টা। এখন যদি কেউ বলে যে 8টা, কেউ যদি বলে যে না 3টা, তারা যে ভুল বলছে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আর্টিকেল 7। বুঝতে পেরেছ?
এরপরে আসো আর্টিকেল 24। এই আর্টিকেল 24-এ ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে রেসপন্সিবিলিটি সেটা বলা আছে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব, নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার? জাতিসংঘের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। আর্টিকেল 41 এবং 42 এখানে স্যাংশন বিধি দেয়া আছে। তোমরা ইন্টারন্যাশনাল স্যাংশন কথাটা শুনেছ। জাতিসংঘ বিভিন্ন দেশের উপর, সংগঠনের উপর, ব্যক্তির উপরে স্যাংশন আরোপ করে। সেই স্যাংশন সংক্রান্ত বিধান এই দুটি আর্টিকেলে দেয়া আছে। আর্টিকেল 51 সেলফ ডিফেন্স। তোমার উপর যদি কেউ আক্রমণ করে, তুমি যে পাল্টা আক্রমণ করতে পারবে সে অধিকার তোমাকে দেয়া হয়েছে 51 নম্বর আর্টিকেলে। তোমার উপর যদি এখন মিয়ানমার অ্যাটাক করে, তুমি মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে, সেই অধিকার তোমাকে দেয়া হয়েছে আর্টিকেল 51 নম্বরে। এছাড়া আর্টিকেল 94 দেয়া আছে আইসিজে পাওয়ার। আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে ক্ষমতা সেটি বলা আছে 94 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 99 এ বলা আছে হলো এসজি, সিকিউরিটি জেনারেল পাওয়ার। জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল, জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল তার যে ক্ষমতা সেটি বলা আছে হচ্ছে 99 নম্বর আর্টিকেলে। কি ক্ষমতা জানো তো? ক্ষমতা হইল একটাই, সেটি কি? ইন্টারন্যাশনাল কোনো সংকট যদি দেখা দেয়, কোথাও যদি কোনো কনফ্লিক্ট হয়, প্রবলেম সৃষ্টি হয়, তাহলে তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, এটাই ক্ষমতা। এর বেশি ক্ষমতা মহাসচিবের নেই। লোকটাকে হুদাই গালিগালাজ করো না, ঠিক আছে? তার ক্ষমতা এইটুকুই। তাহলে এই আর্টিকেলগুলো আমরা পড়বো কেন? বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে। বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এই আর্টিকেলগুলোকে আমরা রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারবো। বুঝে গেল? এটা দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। 47তম লিখিত প্রশ্ন। তোমাদের উচিত, গতকালকে আমাদের শ্রদ্ধেয় রাজু ভাই একটা সেমিনার নিয়েছেন, রিটেন, একটা স্বল্প সময়ের সেমিনার। তো সেখানে তিনি বলেছিলেন যে তোমাদের উচিত হচ্ছে আগে রিটেন পরীক্ষার প্রশ্ন দেখা। তো এইটা হচ্ছে একটা রিটেন পরীক্ষার প্রশ্ন, এবং খেয়াল করো যে এখান থেকে ধরে এই পর্যন্ত এখানে একটা প্রশ্ন, এটা কিন্তু একটা প্রশ্ন। ওই যে বলছিলাম প্রবলেম সলভিং, পুরো পৃষ্ঠার অর্ধেক জুড়ে একটা প্রবলেম সলভিং প্রশ্ন হয়েছে। তো এই প্রশ্নগুলো এরকম প্রশ্ন আবারও হতে পারে। এই টাইপের প্রশ্নগুলোর উত্তর কেমনে করা যায় সেই ব্যাপারটা আমরা শিখবো ক্লাসে। আমরা এর উপর তো একটা ক্লাস নিব। এই দেখো, 3টা প্রশ্ন দিয়ে 3টাই লিখতে বলা হয়েছে, এবং রিটেন পরীক্ষার 1 সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটছে। কপ রিটেন পরীক্ষার 1 সপ্তাহ আগে ঘটনা থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। তাহলে বুঝছো তো তোমাকে কি পড়তে হবে? মার্চ মাস পর্যন্ত সব ঘটনা। আর এগুলো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমি যদি একটু পড়ি, এটা তোমরা দেখে নিও, আমি আর না পড়ি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অরাষ্ট্রীয় প্রভাবক বলতে কি বোঝায়? কয়েকটি অরাষ্ট্রীয় প্রভাবকের উদাহরণ দিন। জাতিসংঘের বিষয়িত সংস্থা কোনটি? উইপোর কাজসমূহ কি কি? অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝে? জনকূটনীতির সংজ্ঞা, এগুলো প্রশ্ন হয়েছে। ঠিক আছে? তো আমরা এগুলো একটা ক্লাসে আলোচনা করবো আলাদা করে, নো প্রবলেম। এখন আসো যে তোমাদের অনেকেরই এরকম একটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো একটু খেয়াল করো। ফ্যাক্টস গুলো কি? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, যে প্রশ্নগুলো নিয়মিত তোমরা আমাকে করো। ছোট প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো? ভাই পৃষ্ঠা বাজেট করব না, আমরা ছোট প্রশ্ন লিখবো হচ্ছে 6-7 মিনিট করে। 6-7 মিনিট করে আমরা ছোট প্রশ্ন উল্লেখ করব। 6-7 মিনিটে যতখানি লেখা সম্ভব ততখানি। 6-7 মিনিটে যতখানি লেখা সম্ভব ততখানি। এই যে আমাদের সবার পছন্দের
কনফিডেন্সের দুর্দান্ত টিচার এম এ রবিউল সরকার স্যার লিখছে না কমেন্ট, অসাধারণ আলোচনা। আসলে স্যার কিন্তু আলোচনা শুনছে না, কোথাও বসে আছে, দেখছে একটা লাইভ হচ্ছে, কমেন্টটা করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ছোট প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো? 6 থেকে 7 মিনিট, যে কয় পৃষ্ঠা হয় হোক। পৃষ্ঠা বাজেট করব না, বাজেট করব টাইম। সবগুলো প্রশ্নের উত্তর আমি লিখে আসবো, এটাই হলো কথা। বড় প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো? একই কথা, বড় প্রশ্ন লিখবো হচ্ছে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট ধরে আমরা বড় প্রশ্ন লিখবো। বড় প্রশ্নগুলোতে সময় লাগবে, অনেক প্রশ্নে ম্যাপ দিতে হবে, টেবিল আঁকতে হবে, কোনো প্রশ্নে অনেক অনেক কোটেশন ব্যবহার করতে হবে, তথ্যসূত্র উল্লেখ করা, ভাবা। আমরা আমরা একটা ইস্যু যে পড়ি, ধরো যে ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস নিয়ে পড়ে গেলাম, পড়ে গেছি একরকম, প্রশ্ন করছে আর এক অ্যাঙ্গেল থেকে, এরকম কিন্তু হবে। ফলে ওটা ভেবে চিন্তে উত্তর করতে হবে, সেক্ষেত্রে আমাদের ওখানে সময় লাগবে। এবং ভালো যদি আমরা 4টা বড় প্রশ্নের উত্তর লিখতে পারি, 4 10 40 কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাব। আর ছোট প্রশ্নগুলো 3 করে 30, 70 মার্কস এরকম টার্গেট করাই যেতে পারে। যদিও তোমরা যারা প্রথমবার বিসিএস পরীক্ষা দিবে, তোমরা 60-এর বেশি আসলে মার্কস পাবে না। 60 যদি পাও, মনে করবে এটা বিশাল কিছু। 47-এ যেমন প্রশ্ন হয়েছে, সেখানে 55 থেকে 60 মার্কস খুব ভালো মার্কস। কি ব্যাপার, বারবার এই প্রবলেম হচ্ছে কেন? ঠিক আছে, এবার বাংলা ও ইংরেজি ভার্সনে মার্কসের পার্থক্য হয় কিনা? না, বাংলা এবং ইংরেজি ভার্সনে উত্তর লেখার ক্ষেত্রে মার্কসের পার্থক্য হয় না। $106 লিটন, 106 যদি তোমার সত্যি সত্যিই হয়, তাহলে তুমি টিকবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, বাংলা ইংরেজি ভার্সনে পার্থক্য হয় না, তুমি যে কোনো ভার্সনে উত্তর করতে পারবা। ইংরেজি ভার্সনে উত্তর করতে পারবা, তুমি বাংলা ভার্সনে উত্তর করতে পারবা, এতে কোনো প্রবলেম নেই। ওকে, যে ভার্সনে তুমি উত্তর করে কমফোর্ট ফিল করবে, সে ভার্সনে লিখবে। তবে ইউনিভার্সিটি লেভেলে যদি ইংরেজি ভার্সনে আনসার করে না থাকো, তাহলে হঠাৎ করে এখন এসে আর ইংরেজি ভার্সনে আনসার করতে যেও না। ইংরেজি ভালো জানলেই যে ভালো লিখে আসতে পারবে, ব্যাপারটা কিন্তু সেটা না। হ্যাঁ, যার যার সেই দক্ষতা আছে, প্র্যাকটিস যে করেছে, বিভিন্ন সময় পরীক্ষা ইংরেজি ভার্সনে দিয়েছে, সে পারবে, তার জন্য ঠিক আছে। আদারওয়াইজ বাংলা ভার্সনে লিখো, নো প্রবলেম। বাংলার মধ্যে ইংরেজি ঢোকানো যাবে কিনা, ভালো শব্দ হয় নাই, নো প্রবলেম। বাংলা শব্দ তো বুঝি, তো মিনিংটা কি? না, এইগুলো করা যাবে না। আমরা বাংলার মধ্যে ইংরেজি ঢোকাবো না। বাংলায় লিখলে বাংলায় লিখবো, ইংরেজি লিখলে ইংরেজি লিখবো। দুটা ক্ষেত্রে আমরা ঢোকাতে পারবো ইংরেজি। সেটা কি? বাংলা ভার্সনে উত্তর করছি তো, দুটা ক্ষেত্রে আমরা ইংরেজি ঢোকাতে পারবো। একটা হলো উদ্ধৃতি, কোটেশন, উদ্ধৃতি, উদ্ধৃতির ক্ষেত্রে। আরেকটা হচ্ছে অনিবার্য টেক্সট, অনিবার্য টেক্সট। অনিবার্য টেক্সটের ক্ষেত্রে আমরা ইংরেজিটাই রাখতে পারবো। এখন অনিবার্য টেক্সটের উদাহরণ কি? আমি সেদিন, তোমাদের মনে আছে কিনা, সাম্প্রতিক একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ভেনেজুয়েলার এত সম্পদ, তারপরও গরিব। সম্পদ থাকাটাই যেন তার বড় সমস্যা। আমি এটার একটা ফ্রেজ ব্যবহার করেছিলাম, মনে আছে, যে প্যারাডক্স অফ প্লেন্টি। তো এখন প্যারাডক্স অফ প্লেন্টি এগুলো যদি বাংলা করি, এর অর্থ হানি হওয়ার আশঙ্কা আছে। ফলে এগুলো অনিবার্য টেক্সট। আমি ইংরেজিতেই ওই ফ্রেজটা লিখতে পারবো, প্যারাডক্স অফ প্লেন্টি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটু আমরা কি পড়বো, টপিকগুলো কি পড়বো সেটা নির্ণয় করে ফেলি। আমি এখানে একটা কথা বলেছি, খেয়াল করো, এটা এই 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 এখন এই আলোচনাটা ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে এবার রিটেন পরীক্ষা দিবে, তাদের জন্য এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উত্তর কমন হওয়ার কৌশল।
না, ইংরেজি ভার্সনের কোনো বই নাই, আর বই তো দরকারও নাই। এই যুগে কি আর বই দরকার আছে? যে প্রশ্নগুলো হয় এগুলো উত্তর লেখার জন্য বইয়ের কোনো দরকার নেই। আচ্ছা, আমি তো বাংলা ভার্সনে ক্লাস নেই, আমার নোট কিন্তু ইংরেজি ভার্সনে। আমি কিন্তু নোট করি ইংরেজি ভার্সনে, কিন্তু লিখি হলো বাংলা ভার্সন। আচ্ছা, নোট মানে কিন্তু আমার জাস্ট ১ পৃষ্ঠার মধ্যে আমি ১ ঘন্টা ক্লাসের একটা মানে ২ ঘন্টা ক্লাসের আমার নোট কিন্তু হাফ পৃষ্ঠা, এবং সেটা ইংরেজি ভার্সনে। তো ইংরেজি ভার্সনে নোট করে বাংলা ভার্সনে ক্লাস নিচ্ছি, সুতরাং বাংলা ভার্সনে ক্লাস নোট করে ইংরেজি ভার্সনে ক্লাস মানে পরীক্ষায় লেখা সম্ভব। তুমি যে কোনো এক ভার্সনে জিনিসটা মুখস্থ করো, আর সবচেয়ে ভালো হয় বাংলা ভার্সনে মুখস্থ করা। বাংলা ভাববো, ইংরেজি লিখবো, এই হলো কৌশল। আচ্ছা, দেখো এখানে কথা আমি লিখছি, সেটা কি? উত্তর কমন হওয়ার কৌশল। কি আজব কথা! প্রশ্ন কমন হওয়ার কৌশল হবে না? না, প্রশ্ন কমন হবে না, প্রশ্ন কমন হবে না, উত্তর কমন হবে। ইস্যু কমন হবে তো, মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিশ্ব নিয়েই তো প্রশ্ন হবে, তাই না? বাংলাদেশ নিয়েই তো প্রশ্ন হবে। তার মানে তো প্রশ্ন সরাসরি কমন না হলে ইস্যু আমার কমন হবে। এখন ইস্যু ভিত্তিক আমার যদি একটা প্রিপারেশন থাকে, আমি কিন্তু উত্তরটা লিখে আসতে পারবো। সেজন্য আমি বলছি যে উত্তর কমন হওয়ার কৌশল। উত্তর কমন হওয়ার কৌশলটা বলি। প্রথমে তোমাকে এই বিশ্বের বর্তমানে বড় যে ইস্যুস গুলো আছে, সেই ইস্যুস গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইস্যুস গুলো কি? এখন বলো তো, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম গুলো কি? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম তুমি যদি আমাকে বলো, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এইটা একটা বড় প্রবলেম, ক্লাইমেট চেঞ্জ, তাই না? ক্লাইমেট চেঞ্জ ইস্যুটাকে তোমার বুঝতে হবে। আগে ক্লিয়ার কনসেপ্ট, কেন ক্লাইমেট চেঞ্জ হয়, কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ঠেকানোর জন্য, আরো কি করণীয়, কিছু ডাটা স্ট্যাটিস্টিক্স, যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা কি। ওকে, দ্বিতীয় একটা বিষয় হচ্ছে বিভিন্ন দেশে আমরা দেখতেছি কনফ্লিক্টস, তাহলে কয়েকটা কনফ্লিক্টস এর আমরা ধারণা রাখবো, কনফ্লিক্ট সম্পর্কে, কনফ্লিক্ট সম্পর্কে আমরা ধারণা রাখবো। রিয়াদ কেমন আছো? কনফ্লিক্ট সম্পর্কে ধারণা রাখবো, কনফ্লিক্ট। তারপরে দেখো, অবধারিতভাবে যুদ্ধ বিগ্রহের ফলে বিশ্বে একটা বড় সংকট হিসেবে দেখা দিয়েছে রিফিউজি ক্রাইসিস। একটা শরণার্থী সংকট পৃথিবীতে আছে, রিফিউজি ক্রাইসিস আছে। আমরা গ্লোবাল ইকোনমি নিয়ে কিছু পড়াশোনা করব। গ্লোবাল ইকোনমি, ইকোনমিতে কিছু প্রবলেম আছে, ইকোনমিক ক্ষেত্রে সমস্যাগুলো আর কি, ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন, হ্যাঁ, মহামন্দা, সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। পাশাপাশি আমাদের আমাদের যে ইকোনমিক সিকিউরিটি, হ্যাঁ, রিটেন ব্যাচে ভর্তি হতে তুমি পারবে, আমি এই পোস্টে যে মোবাইল নাম্বার গুলো আছে সেখানে কল করলেই পারবে। ইকোনমিতে আছে হচ্ছে ফুড সিকিউরিটির ইস্যুটা, প্রাইস হাইকের ইস্যুটা, মানে ইনফ্লেশন, ফুড সিকিউরিটি, এগুলো সবগুলো নিয়ে আমি ইকোনমি ব্যাপারটা নিয়ে আমি একটা কনসেপ্ট ধারণা নিব। এখন আরেকটা বিষয় হলো, সেটি হলো বিশ্ব তো এখন ডিজিটাল হয়েছে না, এই ডিজিটাল হওয়ার ফলে কিছু প্রবলেম সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে একটা কনসেপ্ট। দেখো, প্রথমত তুমি এআই ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে হবে। এআই, এখন আমরা দেখতেছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই ব্যাপারটা নিয়ে একটা পরিষ্কার ধারণা। খেয়াল করো, এই ডিজিটালাইজেশন ঘটার ফলে সাইবার ওয়ারফেয়ার ঘটছে, ফলে এই ব্যাপারটা নিয়ে একটা ধারণা, সাইবার সিকিউরিটির ব্যাপারটা নিয়ে ধারণা। এবং যখন ডিজিটাল বিশ্ব হয়েছে,
উন্নত দেশগুলান যে যে প্রযুক্তি ব্যবহার করতে পারছে সেরকম প্রযুক্তি তো আমরা দরিদ্র দেশগুলো ব্যবহার করতে পারছি না। ফলে ধনী গরিবের যে ব্যবধান সেটা আরো বেড়েছে। ধনী গরিবের ব্যবধান আরো বেড়েছে। ফলে একটা ডিজিটাল ডিভাইডেশন তৈরি হয়েছে। একটা ডিজিটাল ডিভাইড আমরা দেখছি, যেটা নিয়ে এবার এসে লিখতে দিয়েছিল। তোমাকে প্রশ্ন করতেই পারে এই জায়গা থেকে আগামী দিনের এসে, ধরো এরকম, সেটি কি? সেটি হচ্ছে ডিজিটাল সভারেন্টি। ডিজিটাল সার্বভৌমত্ব বলতে কি বোঝেন? সেনাবাহিনী পাঠাই কেবল তোমার সার্বভৌমত্ব নস্যাৎ করবে না, তোমার এখানে সাইবার অ্যাটাকের মাধ্যমে তোমার সার্বভৌমত্ব নস্যাৎ করতে পারে। তো ওই যে টার্মগুলান, অর্থাৎ বিশ্ব যে ডিজিটালাইজেশন হয়েছে সেটার সাথে সম্পৃক্ত যে টার্মগুলান, সেই টার্মগুলোর সম্পর্কে কনসেপ্ট রাখাটা জরুরি। আমি কি বুঝতে পারলাম? তারপরে আসো যে আরো কিছু ইস্যু, যেমন ধরো এসডিজি একটা ব্যাপার আছে। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন, এই কটা টপিক আগে ভালো করে পড়ো। তারপর আসো বাংলাদেশের ফরেন পলিসি। বাংলাদেশ ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি কি আছে। তুমি বাংলাদেশের ফরেন পলিসিটা দেখো। তুমি বাংলাদেশের রিলেশনের ক্ষেত্রে তুমি ইন্ডিয়ার সাথে রিলেশন কেমন দেখো, চায়নার সঙ্গে রিলেশনটা দেখো, ইউএস এর সঙ্গে দেখো, আবার পাকিস্তান যোগ হয়েছে পাকিস্তানের সঙ্গে দেখো। এই দেশগুলোর সাথে বাংলাদেশের রিলেশন সম্পর্কে এক পৃষ্ঠা করে তুমি একটা নোট তৈরি করো। মূল জিনিসগুলো, ভারত বাংলাদেশ রিলেশনে আসলে এখন কেমন? খারাপ মানে এখানে কিছু কনফ্লিক্টিং ইস্যুস আছে। ইস্যুস গুলো কি নিয়ে বিরোধ? বাংলাদেশ ইউএস এর সাথে কি রিলেশন, বাণিজ্যিক কেমন বাণিজ্য হয়? চায়নার সাথে বাংলাদেশের রিলেশন, বাংলাদেশের ডেভেলপমেন্ট, চায়নার রোল, চায়নার বাংলাদেশের বাণিজ্যে চায়নার ভূমিকা। এক পৃষ্ঠা করে তুমি একটা নোট তৈরি করো, এক পৃষ্ঠা। এটার উপর ভিত্তি করে তুমি লিখে আসতে পারবে। একটা কোনো প্রশ্নের 10 পৃষ্ঠা ধরে উত্তর লিখা, এগুলো জাস্ট বাদ দাও। হ্যাঁ, একটু শুধু কনসেপ্ট রাখো, তাহলে লিখতে পারবে। রিলেশন গেল। একটা দেশের হ্যাঁ, অনলাইনে রিটেন কোর্স করা যাবে। তুমি যে ক্লাস করতেছো এখন, এখানেই দেখবা যে এই পোস্টটাতে মোবাইল নাম্বার দেয়া আছে, সেখানে কল করলেই তথ্য জানতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম বাংলাদেশের ট্রেড, আমাদের ট্রেড বাণিজ্য, এই বাণিজ্য নিয়ে কিছু পড়াশোনা করতে হবে। কিরকম বাণিজ্য হচ্ছে যে আমরা কোন দেশের সাথে করি, কোন দেশের সাথে বেশি কম, আমরা কি কি প্রোডাক্ট গুলো বাণিজ্য করি, এক্ষেত্রে আমাদের লিমিটেশনস গুলো কি, এই লিমিটেশনস গুলো দূর করতে কি করণীয়। অর্থাৎ বাণিজ্য নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট, হোয়াট ইজ ট্রেড, আমরা কি ট্রেড করছি, কোথায় ট্রেড করছি, ট্রেড করতে গিয়ে আমাদের কি কি লিমিটেশনস প্রবলেমস আমরা ফেস করছি, প্রবলেমস গুলো সমাধানে করণীয় কি। হয়ে গেল। এই কনসেপ্ট রাখো, তাহলে চলবে। এবার আসো মেজর পাওয়ার্স এর ক্ষেত্রে ইউএস এর জিনিসটা, তুমি ইউএসএ এবং চায়নার ব্যাপারটা নিয়ে পড়াশোনা করো। ইউএসএ এবং চায়না নিয়ে পড়াশোনা করো। ইউএসএ এখন পৃথিবীর ড্রাইভিং সিটে, ইউএসএ এই পৃথিবীর ড্রাইভিং সিটে বসে আছে। চায়না তাকে এখান থেকে ফেলে দিতে চাচ্ছে, যে ইউএসএ কে সরিয়ে চায়না এই স্থানটি দখল করবে। ওকে, তো ইউএসএ রোল নাম্বার 1, চায়না রোল নাম্বার ধরো 2, চায়না 1 হতে চেষ্টা করছে। তো ইউএসএ 1 থাকার চেষ্টা করবে না? ইউএসএ 1 থাকার জন্য কি করতেছে? ইউএসএ 1 নম্বরে থাকার জন্য ট্রাম্প ডক্ট্রিন ঘোষণা করেছে। এই ট্রাম্প ডক্ট্রিনের তার সিকিউরিটি পলিসিটা কি? ট্রাম্প ডক্ট্রিনে ইকোনমিক পলিসিগুলো কি উল্লেখ করা হয়েছে?
এটা তোমাকে জানতে হবে। তারপরে ইউএস এর যে ন্যাটো, সেই ন্যাটো সম্পর্কে তোমার জানতে হবে, ন্যাটো নিয়ে নতুন করে কি ভাবনা, ইউএস এর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস জানতে হবে, আইপিএস গেল। এবার আসো চায়না। চায়না চায়না পৃথিবীতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রথমত 5I 5টা ইনিশিয়েটিভ নিয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, হ্যাঁ, সিকিউরিটি ইনিশিয়েটিভ, সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, এই যে গত এই বছরে একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তো এই যে চায়নার ইনিশিয়েটিভ গুলো, এই ইনিশিয়েটিভ গুলো তোমার সবগুলো পড়তে হবে, এই ইনিশিয়েটিভ গুলো তোমার সবগুলো পড়তে হবে। পাশাপাশি চায়নার কিছু ইকোনমিক পলিসি আছে, আরসিইপি আছে, আরো বেশ কিছু পলিসি আছে, সেগুলো তোমার জানতে হবে, এটা তুমি জানো। ওকে, এখন শোনো, এই পৃথিবীর কিছু হার্টল্যান্ড আছে, হার্টল্যান্ড। পৃথিবীর হার্টল্যান্ড হচ্ছে এখন মিডল ইস্ট, মিডল আচ্ছা বান ভুল টুল হইলে হোক, মিডল ইস্ট। এই মিডল ইস্ট ক্রাইসিস গুলো সম্পর্কে একটু ধারণা তোমার থাকতে হবে। এখানে যে টপিকগুলো আমি লিখেছি, যে অ্যাঙ্গেল থেকে আমি আলোচনাগুলোকে হাজির করলাম, সেই অ্যাঙ্গেল থেকে তুমি যদি এই টপিকগুলোকে পড়ে রাখতে পারো, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে একদম এই মাসে, আগামী মাসে যে বড় ক্রাইসিস গুলো ঘটবে বিশ্বে, সেই ক্রাইসিস গুলো সম্পর্কে ধারণা রাখতে পারো, আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 3টি প্রশ্ন লিখে আসতে পারবে। আমি গতবার একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে প্রশ্ন আমার কাছে কঠিন মনে হয়নি, দুই একজন সেই প্রশ্নের স্ক্রিনশট নিয়ে অনেক গ্রুপে দিয়ে আমাকে গালিগালাজও করা হলো। ভাই, আমি তো প্রশ্নের উত্তর মুখস্থ করি না, এজন্য আমার কমন আনকমনের ভয় নেই। এই বিশ্বে যা কিছু ঘটে প্রতিদিন, বড় ঘটনাগুলো আমি পত্রিকা থেকে পড়ে ফেলি। বিশ্বের বড় ক্রাইসিস গুলো নিয়ে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার কাছে ইন্টারন্যাশনাল রিলেশন ব্যাখ্যা করার প্রয়োজনীয় কোটেশন আছে, প্রয়োজনীয় থিওরি আছে। এখন তুমি একটা ট্রাই করো তো, নতুন প্রশ্ন তৈরি করে আমাকে দেখো আমি পারি কিনা। আমি পারবো, কারণ ওই যে আমি একটি কোনো প্রশ্নের উত্তর গাইড বই থেকে মুখস্থ করিনি, আমি একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে পড়াশোনা করেছি। আমি পুরো ইস্যুগুলোকে ধরে 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 আমি আলোচনা করেছি। যে অ্যাঙ্গেল থেকে ইচ্ছা তুমি প্রশ্ন করো, আমি উত্তর লিখে দিয়ে আসতে পারবো। বুঝতে পারছো কথাটা? তো তোমাকে ওই জিনিসটা করতে হবে, প্রশ্ন ভিত্তিক পড়াশোনা না করে ইস্যু ভিত্তিক পড়াশোনা। আমি ক্লাসে গিয়ে তোমাকে এই যে 5টা ক্লাস নেব, 5টা ক্লাসে যদি আমি ধরে ধরে নোট করাই, 10টা প্রশ্ন লিখাবো, এটা একটাও কমন হবে না, স্বাভাবিক। তো ওই স্ট্র্যাটেজিতে ফলো করে তো তুমি এখন পড়াশোনা যদি করো, তো তুমি ধরা খাবে। এইটা মাথায় রেখো, এইটা মাথায় রেখো, তুমি কিভাবে পড়তেছো, কোন জিনিসগুলো পড়তেছো। ওকে, এবার আসো তোমাকে একটু ধারণা দেই আমি, সেটা হচ্ছে ছোট প্রশ্নগুলোর তো উত্তর কেমনে লিখতে হয় জানোই। 5-6 মিনিট লিখবা, 2 পৃষ্ঠা লিখো, 1 পৃষ্ঠা লিখো, সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখতে পারবা। মানে 2 পৃষ্ঠা মানে কি, এই যে এই পিঠ আর এই পিঠ, এর বেশি তো আর 6 মিনিটে লিখতে পারবে না। 1 পৃষ্ঠা অনেকে লিখে, তাতেও ভালোই লেখে, মানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন লেখা হয়, পড়ে কনসেপ্টটা বোঝা যায়, তাহলে কিন্তু উত্তর ভালো মার্কস পাবে। বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় শিক্ষার্থীদের। 15 মার্কসে একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা এরকম: বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে আলোচনা করুন। এইটা হলো প্রশ্ন, অ্যানালিটিক্যাল প্রশ্ন। এখন সে লেখা শুরু করছে 2 এর ক নাম্বার প্রশ্নের উত্তর, বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো হলো 1, 2, 3, 4 পয়েন্ট। ভাই, এইটা বড় প্রশ্নের উত্তর নয়। বড় প্রশ্নের উত্তর করার জন্য একটা স্বীকৃত স্ট্রাকচার আছে। একটা বড় প্রশ্নে
রুব্রিক্স একটা মেথড আছে, রুব্রিক্স মেথড হচ্ছে বড় প্রশ্নে পার্ট পার্ট করে মার্কিং করার নির্দেশনা দেওয়া হয়। ঠিক আছে, সেটা কি? যেমন তুমি হেড তৈরি করবা প্রথমে, হেড মানে কি? মাথা। অর্থাৎ ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন। তোমার একটা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে, বড় প্রশ্নের একটা ইন্ট্রোডাকশন থাকবে। তো ইন্ট্রোডাকশনটাই কি থাকবে? ইন্ট্রোডাকশনটা, আচ্ছা ইন্ট্রোডাকশন কথাটা কি লিখতে হবে? এটা তোমার স্টাইলের ব্যাপার। আমি ইন্ট্রোডাকশন বা ভূমিকা কথাটা লিখতে পছন্দ করি না, বাট আমি একটা ভূমিকা লিখব। সেই ভূমিকায় আমি দুটো জিনিস রাখবো। একটা হচ্ছে যেটা প্রশ্ন করেছে ওই বিষয়টাকে আমি সমর্থন করব ভূমিকাতে, ইস্যুটাকে আমি টাচ করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে একটা প্রো টিপ দিব। প্রো টিপ মানে বুঝছো? চেষ্টা করব যে ওই সংক্রান্ত একটা কোটেশন দিতে পারি আমি কিনা, একটা কোটেশন দিয়েও আমি শুরু করতে পারি। তার মানে আমি চেষ্টা করব ভূমিকাতে একটা কোটেশন ব্যবহার করতে। এটা হলো হেড। এই হেডের জন্য 2-3 মার্কস থাকে। একটা 15 মার্কসের যে প্রশ্ন, সেই 15 মার্কসের প্রশ্নে 2-3 মার্কস থাকে হচ্ছে এই হেডের উপরে, 2-3 মার্কস থাকে এই হেডের উপরে। এবার আসো, একটা নেক আমি তৈরি করব। নেকটা হলো ব্রিজ। এখানে আমি একটু পার্সপেক্টিভ তুলে ধরবো, অর্থাৎ মূল প্রশ্নে যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড আমি তুলে ধরবো। তারা প্রশ্ন করেছে যে বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি কি। আমি ভূমিকা দেওয়ার পরে এখানে বাংলাদেশের বাণিজ্যের বর্তমান অবস্থাটা কি সেটা একটু তুলে ধরবো। তারপরে এসে আমি বডি তৈরি করব, যেখানে কোর অ্যানালাইসিস থাকবে, যেটাতে সবচেয়ে বেশি মার্কস। 15 মার্কস একটা প্রশ্নের 8-10 মার্কসই হলো এখানে। এই বডি আমি অবশ্যই পয়েন্ট আকারে লিখব, সেখানে এক্সপ্লেনেশন দিব, সেখানে এক্সাম্পল এভিডেন্স দিব। এভাবে আমি বডিটা তৈরি করব। আমি 10টা পয়েন্ট লিখব কি কি প্রতিবন্ধকতা বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে। ওকে, এরপরে আমি একটা টেল দিব। এখন আমি ধরো এই পয়েন্ট বেশি করে ফেলছি, বেশি করতে গিয়ে আমি কনক্লুশন আর লিখতে পারি নাই, একটা কনক্লুশন টানতে পারি নাই, তাইলে কিন্তু ভাই ফুল আনসার হলো না। তুমি কিন্তু 15 মার্কসের মধ্যে আনসার করলে 13 মার্কসের, 14 মার্কসের। ফুল আনসার করলে না মানে তোমার কিন্তু মার্কসটা কমে গেল। ফলে তুমি দুটো পয়েন্ট এখানে কমায় দিয়ে একটা সুন্দর টেল দাও, লেজ একটা তৈরি করো, এটা লেজ তৈরি করো, একটা লেজ তুমি তৈরি করো। কি থাকবে উপসংহারে? সিনথেসিস। এতক্ষণ যা আলোচনা করেছো বডিতে, একটা সারাংশ টানো যে হ্যাঁ এই প্রতিবন্ধকতাগুলো রয়েছে যেগুলো দূর করা সম্ভব। একটা সামারি, মানে এটা তো নির্ভর করছে আমি কোন অ্যাঙ্গেল থেকে বডিটা লিখে আসলাম তার উপর ভিত্তি করে। এবং একটা মাইক ড্রপ একটা বিষয় আছে। মাইক ড্রপ মানে কি? ধরো একটা জোরে মাইক বাজতেছে। সোহেল ইসলাম, থ্যাংক ইউ। একটা জোরে মাইক বাজতেছে, গান বাজতেছে, হঠাৎ করে মাইকটা থেমে গেল। একটা কিন্তু মানে হঠাৎ করে ধাম করে থেমে গেল, একটা পিস, একটা শান্তি, যে সাউন্ডটা আর নেই। অনেক বর্ণনা তুমি লিখেছো, টিচার এটা পড়তেছে, একটা শক্তিশালী বাক্য দিয়ে শেষ করা, কনক্লুশনটা না, একটা শক্তিশালী বাক্য ব্যবহার করা শেষে গিয়ে, লাস্ট বাক্যটা একটা শক্তিশালী স্ট্রং একটা সেন্টেন্স ব্যবহার করা। এই স্ট্রং সেন্টেন্স যদি ব্যবহার করতে পারো, ওইটা পড়লেই একটা পিস, একটা শান্তি অনুভূত হবে খাতা মূল্যায়নকারীর, এবং তোমার ওভারঅল মার্কস তুমি আসলে তখন বেশি পেয়ে যাবে। তো এই সিস্টেমটা একটু ফলো করতে হবে, এই সিস্টেমটা ফলো করতে হবে, এবং এটা ইজি। ভাই যে প্রশ্নই লিখতে বলুক না কেন, প্রশ্নে তো কিছু কথা থাকে, ওটার উপর তো ভিত্তি করে একটা ভূমিকা লেখা যায়, একটা উপসংহার লেখা যায়। তার মানে তো 15 মার্কসের প্রশ্নের মধ্যে 5 মার্কসের আনসার শেষ। আর বডি, এখান থেকে কিছু ওখান থেকে কিছু আমার জানা তথ্য, কোটেশন, উদ্ধৃতি দিয়ে আমি একটা লিখে আসতে পারবো। তোমরা ভয় পাও, একটা প্রশ্ন দেখে মনে হয় আল্লাহ আমার তো কমন হয়নি, না ওইটা আমি ভাববই না।
মাথা ঠান্ডা রাখবো। আমি জীবনে শুনি না এমন তো বড় প্রশ্ন হবে না, কনসেপচুয়াল প্রশ্ন এমন হবে যেটা আমি জীবনেও শুনি নাই, কিন্তু বড় প্রশ্ন কখনোই এমন ঘটবে না যে যেটা তুমি শোনো নাই। ফলে কিছু না কিছু তুমি লিখতে পারবে, শুধু তুমি মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করবে, ভাববে আচ্ছা এটা 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 আমি করতে পারি। বোঝা গেল? আচ্ছা, সবাই খুব চুপচাপ শুনছো, কেউ কোনো কমেন্ট বা প্রশ্ন করছো না। কিছু প্রশ্ন একটু করো, তাহলে তো ওগুলো ধরেও কিছু আলোচনাটা করা যায়। আচ্ছা, আমি ইম্পেরিক্যাল ইস্যুজে কি কি পড়তে হবে তার একটা তালিকা দিয়েছি। এগুলো এই এম্পিরিক্যালে কি কি পড়তে হবে তার একটা তালিকা দিয়েছি, তুমি এগুলো এই তালিকা ধরে পড়বা, এই তালিকা ধরে পড়বা। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি উত্তর লিখে আসতে পারবে সব প্রশ্নের। হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমি, পলিটিক্যাল টার্ম এগুলো শিটে পাবে, আমিও এগুলো ক্লাসেও আলোচনা করে দিব। যেমন হচ্ছে যে আচ্ছা, প্রবলেম সলভিং এগুলো পড়বে, প্রবলেম সলভিং পরে আমি আরো 2-4টা বাড়িয়ে দিব, আপাতত এগুলো পড়বে। আচ্ছা, আমি কিন্তু ওই আলোচনা একদম শেষের দিকেই আসছি, তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমার আলোচনা আমি শেষ করব। সাথে একটু এইটা দেখো যে আমার এই শীটটাতেই কি কি আছে, আমার এই শীটেই কি কি আছে। যেমন ধরো, বর্তমান সময়ে একটা বহুল আলোচিত বিষয় হচ্ছে হেজিমনি, আধিপত্যবাদ, বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ। তো আধিপত্যবাদ জিনিসটা কি, ওইটা নিয়ে একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, এখন তো বিভিন্ন ইফেক্ট থিওরির উপর প্রশ্ন করতেছে। আমার এখানে দেখো, সিসিপাস ইফেক্ট বলে একটা কথা আছে, টিপিং পয়েন্ট ইফেক্ট বলে একটা কথা আছে, স্নোবল ইফেক্ট বলে একটা বিষয় এখানে আছে। এই ইফেক্ট গুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। এইগুলো আলোচনা করলেই দেখবা যে তুমি ইন্টারন্যাশনাল বড় প্রশ্নগুলো লেখার মান তোমার বেড়ে গেছে, তুমি এই ইফেক্ট গুলোকে লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারছো। আমি দেখবা আমার ফেসবুক পোস্ট গুলো পড়বা, ধরো তারেক রহমান একটা বাস, বিশেষ বাস ব্যবহার করছেন, এই বাস ব্যবহার করার ফলে কি ইম্প্যাক্ট পড়বে ওটা আমি বিভিন্ন থিওরির আলোকে কিন্তু অ্যানালাইসিস করছি। তো ওই ওই জিনিসটা তোমাকে একটু শিখতে হবে। এবং পিএসসি খাতা মূল্যায়নকারীদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে আপনারা এগুলো দেখবেন লেখার মধ্যে, যে সে কোনো ভালো থিওরি, ভালো কোটেশন এগুলো ব্যবহার করছে কিনা। এসব ব্যবহার না করে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছে, ভালো মার্কিং হবে না। আমাদের রাজু ভাই কালকেই কিন্তু তোমাদেরকে একজন টিচারের, তিনি কে সেটা তিনি বলেন নাই, একটা মেসেজ পড়িয়ে শুনিয়েছেন যে খাতা কেমনে মূল্যায়ন করা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর। ওকে, ওই মেসেজ আমাদের কাছেও আছে, আমাদের কনফিডেন্সের সবার কাছে সেই মেসেজ কিন্তু আছে। এই যে সমস্যা বাড়তে দিলে বড় বিপদ ডেকে আনে, স্নোবল ইফেক্ট হয়। একটা সমস্যা ছোট, খুবই ছোট সমস্যা, তোমার সাথে আর একজনের সম্পর্ক আছে, ছোট্ট একটা ছিদ্র দেখা গেছে সম্পর্কে, ভালো যাচ্ছে না, এটা কিন্তু সমাধান যদি না করো এই সমস্যাটা বাড়তে থাকবে। ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা বরফের বল তৈরি হয়, ওই বলটা খুবই ছোট, শক্তিও কম, উপর থেকে গড়ে গড়ে যখন সে নিচের দিকে নামে তখন সেই বলের গায়ে আরো অনেক কিছু জমা হয় জমা হয় জমা হয় এবং সাইজ বড় হতে থাকে। সাইজ যখন বড় হয়ে যায়, সেই বলের স্নো বলের ধাক্কা যদি তোমার শরীরে লাগে তুমি কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবা। বড় হচ্ছে, তোমাকে কিন্তু তখন দৌড়াতে হবে, তুমি আর কিন্তু রিলেশন টিকাতে পারবে না। এটা যেমন তোমার ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি চাই যে ইন্ডিয়ার সাথে আমি সম্পর্ক রাখবই না, সেটা একটা ভিন্ন বিষয়। আর যদি আমি মনে করি যে না, ইন্ডিয়ার সাথে আমি সম্পর্ক রাখবো, কিন্তু সেটি অবশ্যই মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক রাখবো, মর্যাদাপূর্ণ হতে হবে। তাহলে সম্পর্ক যদি আমি রাখতে চাচ্ছি, তাহলে যে ছিদ্রগুলো তৈরি হয়েছে, এখন তো
স্নোবলটা খুব ছোট আছে, এখনই যদি আটকে দেই, থামিয়ে দেই, তাহলে কিন্তু সেটি করা সম্ভব। বাট এটা যদি বড় হয়ে যায় তখন কিন্তু এটা আর সমাধান করা সম্ভব হবে না। শুধু সম্ভব হবে না তা না, সেখান থেকে কিন্তু একটা যুদ্ধ পর্যন্ত হতে পারে। এটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। তুমি হয়তো মনে করতেছো একটা প্রজাপতির ডানা ঝাপটানোর আর কি কতখানি বাতাস তৈরি হয়, খুবই তুচ্ছ বিষয়। মোস্তাফিজকে খেলতে নেয়নি, তুচ্ছ বিষয়, কিন্তু এটা যুদ্ধে রূপ নিতে পারে। এটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। বাটারফ্লাই ইফেক্ট, প্রজাপতির ডানা টর্নেডোর সৃষ্টি করতে পারে। বোঝা গেল? নর্টন লরেন্স একজন আবহাওয়াবিদ, গণিতের শিক্ষক আমেরিকার। এই গণিতের শিক্ষক তিনি আবহাওয়া পরিবর্তনের ফলাফল তৈরি করছিলেন ডাটাগুলোর বসিয়ে। তো তিনি একটা ডাটা একটু চেঞ্জ করে দিয়েছেন, ছোট্ট একটা ডাটা চেঞ্জ করেছেন, ফলাফলে দেখেন ব্যাপক পরিবর্তন। তিনি এই ক্যাওস থিওরি দিয়েছেন, বাটারফ্লাই ইফেক্টের কথা বলেছেন, যে এখন এই সমস্যাটাকে ছোট মনে হচ্ছে, বাটারফ্লাইয়ের ডানা ঝাপটালে যেটুকু বাতাস তৈরি হয় ওই বাতাসটুকুর বাতাসের সমান, কিন্তু এটা ভবিষ্যতে টর্নেডো সৃষ্টি করতে পারে। এই বাটারফ্লাই ইফেক্ট তিনি ব্যবহার করেছেন। তাহলে তুমি সরকারকে পরামর্শ দিচ্ছ যে এইটা সমাধান করা উচিত, না হলে বড় সমস্যা হতে পারে। এই কথাটা না বলে তুমি বলতে পারো যে বাটারফ্লাই ইফেক্টের মতো এটি একটা বড় সমস্যায় রূপ নিতে পারে। এই যে বাটারফ্লাই ইফেক্টে তুমি ইনকর্পোরেট করলে তোমার লেখায়, তোমার লেখার মান 2 ডিগ্রি উপরে উঠলো, তোমার মার্কস বেড়ে গেল। বুঝতে পারলে তো? এই জিনিসগুলো তোমার রপ্ত করতে হবে। ঘটনার পুনরাবৃত্তি সংক্রান্ত একই ঘটনা বারবার ঘটছে, এটাকে ব্যাখ্যা করা যায় রিপল ইফেক্ট দ্বারা, ডমিনো ইফেক্ট দ্বারা, স্পিল ওভার ইফেক্ট দ্বারা। এই যে স্পিল ওভার, ডমিনো ইফেক্ট, রিপল ইফেক্ট, এই ইফেক্টগুলো আমরা আলোচনা করব। শ্রীলঙ্কায় একটা জেনজি বিপ্লব হইল, বাংলাদেশে হইল, নেপালে হইল, হোয়াট নেক্সট? এরপর কি, বা কোন দেশে এরপরে? আপনি কি মনে করেন ভারতেও জেনজি বিপ্লব হতে পারে? দক্ষিণ এশিয়া অন্যান্য দেশগুলোর বিপ্লবের অভিজ্ঞতায় আলোচনা করুন, একটা প্রশ্ন। তখন তুমি এই যে এই বিপ্লবগুলান রিপল ইফেক্টের মতো ছড়িয়ে পড়েছে এক দেশ থেকে আরেক দেশে, সেই ব্যাপারটা তুমি ব্যাখ্যা করলে, এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তুমি যদি তোমার কোনো একটা জায়গায় রিপল ইফেক্টটাকে সুন্দর করে আনতে পারো, ব্যাপারটা কি চমৎকার হবে না? থুকিদাইদিস ট্র্যাপ, তোমরা নিশ্চয় জানো যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক আছেন, নাম হলো থুকিদাইদিস, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তিনি দেখেছেন স্পার্টা, গ্রিসের একটা রাষ্ট্র, শক্তি একটু কমতেছে, ও বড় পাওয়ার ছিল স্পার্টা, স্পার্টা হচ্ছে রুলিং পাওয়ার, তার শক্তি কমে যাচ্ছে। এথেন্স রাইজিং পাওয়ার, শক্তি বাড়ছে। হ্যাঁ, এই ফাংশনালিজমের সম্পর্ক আছে ইম্পসিবল ট্রিনিটির সাথে। নিও ফাংশনালিজম বলা হয় ওইটাকে। আচ্ছা, যেটা বলছিলাম যে থুকিদাইদিস ট্র্যাপ, এথেন্স এই জায়গায় আছে, মানে এথেন্স নিচে আছে, হ্যাঁ নিচে, এখানে স্পার্টা আছে, স্পার্টার শক্তি কমছে, এথেন্সে বাড়ছে, এই অবস্থায় যুদ্ধ বিগ্রহ হচ্ছিল গ্রিসে। তিনি একটা থিওরি দিয়ে দিলেন, যেটাকে আমরা বলি থুকিদাইদিস ট্র্যাপ। ইউএসএ শক্তি হারাবে, চায়না শক্তি বাড়াচ্ছে, বিশ্ব পড়ে যাবে থুকিদাইদিস ট্র্যাপে, যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে বাড়বে। আচ্ছা, এখানে অনেকগুলান থিওরি দেয়া আছে, এখানে অনেকগুলান থিওরি দেয়া আছে। তারপরে দেখো এখানে কোটেশন গুলো দেয়া আছে, কি কি কোটেশন পড়বা এবং কোন কোটেশন কোন ক্ষেত্রে ব্যবহার করবা সেটাও দেয়া আছে। এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি, আর ইকোনমিক এই যে ইম্পসিবল ট্রিনিটি বা হলো যে ওই আনহলি ট্রিনিটি, যেগুলো ইকোনমিক থিওরি, সেগুলো নিয়ে আলাদা একটা জায়গায় থাকবে আমার আলোচনা। তো আরো অনেক কিছু আছে, টিকেল ডাউন থিওরির কথা আমরা জানবো ইকোনমির ক্ষেত্রে আর কি, থিওরি গুলো। তো
তো সেগুলো আমি আলোচনা করব ধীরে ধীরে তোমাদের সাথে ক্লাসে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমার দিক থেকে আজকের প্রথম যে আলোচনা ওরিয়েন্টেশন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর, সেটা আমি শেষ করতে চাচ্ছি। একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি পড়তে হবে, কি ওয়েতে, এবং পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে কি কৌশল, সে ব্যাপারে কি একটু ধারণা পেলে তোমরা? মানে ওভারঅল কেমন মনে হলো আজকে যারা রিটেন পরীক্ষা দিবে এরকম প্রত্যাশী আর কি, যে এবছর রিটেন পরীক্ষা দিবে, তোমরা একটু বলো দেখি, মানে আজকের আলোচনাটা তোমাদের কি কোনো কাজে লাগবে? আচ্ছা, আমি তোমাদের যারা মানে আমাদের প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে যুক্ত আছো, আমি আমাদের কর্তৃপক্ষকে বলে দিব আমার এই শীটটা তোমাদের কাছে সরবরাহ করার জন্য, বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য, যাতে করে তোমরা এই শীটটা পেয়ে যেতে পারো। ম্যাক্সিমাম অনেক মার্কস সিকিউর করা যায়, 80 মার্কসেরও বেশি পাওয়া যায়। তবে এখন যে অবস্থা, প্রশ্নের যে ধরন, এই কোর্স, ইব্রাহিম, এই কোর্সটা শুরু হবে বেসিক্যালি 10 তারিখ থেকে আর কি। কারণ 9 তারিখের রেজাল্ট, তো রেজাল্টে আমরা দেখব যে কেমন শিক্ষার্থী আমাদেরকে রেসপন্স করছে। আমরা 10 তারিখ থেকে শুরু করবো, তবে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ভর্তি শুরু হয়ে গেছে, ভর্তি শুরু হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, রিটেনের পরে প্রিলি শুরু করা যাবে। এবং আমার তো এখন যা অবস্থা তাতে আমি মানে যেটা বলবো তোমাদেরকে, যে তোমরা আগে রিটেন পড়ো, রিটেন শেষ করার পরে প্রিলি পড়া শুরু করো। যারা নতুন প্রার্থী তাদেরকে বলবো, নতুন যারা প্রার্থী তাদেরকে বলবো যে তোমরা রিটেন দিয়ে শুরু করো, 2 বছরের টার্গেট করো। মানে একটা শর্টকাটে প্রিলি পাস করে রিটেন পাস করে ক্যাডার হয়ে যাবে, এটা পাস, এইটা চিন্তা করো না, এটা টাফ। কাট মার্কস তো নির্ভর করে কি পরিমাণ ঠিক আছে তার উপরে। আমার মনে হয় 105 প্লাস মাইনাস 2-3। ঠিক আছে, আমি আলোচনাটা আজকে শেষ করি। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল।